বড় সর্দার বাড়ির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ও আড়ম্বরপূর্ণ জায়গা হলো এই উঠানটা। এই উঠানের এই ধার দিয়েই হয়তোবা সেই সময় হর্তাকর্তার এই পাশ দিয়ে দাঁড়ায় থাকতো, আর ঠিক এখানেই সে সময় জলসাঘর হতো। উপরে এই সিলিংটা দেখেন, মানে সিলিংটা এত সুন্দর করে কারুকার্য করা, মানে জাস্ট ইট দিয়ে, ইট, সুরকি, চুন এগুলো দিয়ে মেক করা। সেই সময়কার ব্যবহারযোগ্য যেসব আসবাবপত্র ছিল তার কিছু খণ্ডাংশ এখানে আছে এখনো। আপনি যদি ঢাকা থেকে সোনারগাঁও আসতে চান তাহলে আপনার যাত্রা শুরু করতে পারেন গুলিস্তান, সায়দাবাদ বা যাত্রাবাড়ি থেকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করি যে কোনো বাস বা সোনারগাঁও বা বেংডাগামী যে কোনো বাসে উঠে নেমে যাবেন মোগরাপাড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে অটোরিকশা বা রিকশায় মাত্র 5 থেকে 10 মিনিটের পথ পেরোলেই পৌঁছে যাবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। প্রতিটি ঐতিহাসিক স্থাপনার একটি প্রবেশদ্বার থাকে, কিন্তু সেই দরজার উপাশে অপেক্ষা করে অসংখ্য অজানা গল্প। আমরা এখন দাঁড়িয়ে আছি সর্দার বাড়ির গেটে। চলুন সময়ের স্রোত পেছনে ফেলে প্রবেশ করি এমন এক অধ্যায়ে যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি খিলান আর প্রতিটি ইট বহন করে অতীতের নীরব সাক্ষ্য। বাংলাদেশের ইতিহাস যদি আপনি এক জায়গায় অনেক কিছু দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সোনারগাঁও। আমরা আগের ভিডিও আপনাদের দেখিয়েছি সোনারগাঁও পানাম নগরী, অর্থাৎ পানাম সিটি, যেটা বাংলাদেশের প্রাচীনতম রাজধানী। আর এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সোনারগাঁওয়ের আরও একটি পৌরকীর্তি ভবন, বড় সর্দার বাড়ি। আমার হাতের এপাশেই বড় সর্দার বাড়ি, আর এপাশেই জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। আমরা এখানে আসছি আজকে একটু আগেই, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমরাও দেখব। চলুন আমাদের সাথে, আমরা কেমন দেখি এবং আপনাদের কেমন দেখাই। জনপ্রতি 100 টাকার প্রবেশ মূল্য দিয়ে আমরা এখন প্রবেশ করছি ঐতিহাসিক সর্দার বাড়িতে। চলুন ঘুরে দেখি এই শতবর্ষী স্থাপনাটি আমাদের কি গল্প শোনায়। পেছনে এটি বড় সর্দার বাড়ির গেট। একটা গেটই যদি এত আড়ম্বরপূর্ণ হয় তাহলে এই ভবনের বিশেষত্ব কতটুকু ছিল সে সময়। 1901 সালে জমিদার ঈশানচন্দ্র সার উদ্যোগে নির্মিত হয় ঐতিহাসিক বড় সর্দার বাড়ি। সে সময় এটি ছিল এলাকার অন্যতম দৃষ্টিনন্দন অভিজাত আবাস। দুইতলায় ভবনটি নির্মাণে ইট, চুন, সুরকি এবং সে সময়ের উন্নত নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হয়। 1 শতাব্দীরও বেশি সময় পার হলেও এর স্থাপত্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। এর উপরে অর্থাৎ দ্বিতীয় তলায় মোট 47টা এবং নিচ তলায় মোট 48টা কক্ষ আছে। 2012 সালে এর অবস্থা খুবই নাজুক অবস্থা হয়ে গেছিল। 2012 সালের দিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে আবারও পুনর্ব্যবহার করা যায় ঠিক সেভাবে। সে সময় এরা বগুড়ার বৌদ্ধবিহারে যেসব মিস্ত্রি বা যারা কাজ করতো তাদেরকে মাত্র 212 জনকে নিয়ে এই বড় সর্দার বাড়ি আবারও নতুন করে তৈরি করার শুরু করে। দেখেন এর উপরে, একদম উপরে কিছু এখনও দেখা যাচ্ছে যেগুলো অনেক পুরানো সেই সময়কার। বাড়িটির প্রতিটি খিলান, বারান্দা ও অলঙ্করণ সে সময়ের কারিগরদের নিখুঁত দক্ষতার পরিচয় বহন করে। তবে এখানকার স্থাপত্যে ইউরোপীয় প্রভাব থাকলেও স্থানীয় শিল্পরীতির ছাপও স্পষ্ট। এই যে
মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা 1903 সালে তৈরি করা, আর এখন 2026 সাল, অর্থাৎ প্রায় 123 বছর, অর্থাৎ 123 বছর আগের এই প্রকৃতি এই মূর্তিটা এখনও সগর্বে দাঁড়িয়ে আছে পানাম নগরের এই জায়গায়। এটি আসলেই মানে কল্পনাতীত যে এত বছর আগে তৈরি করা একটি মূর্তি এখনও দাঁড়িয়ে আছে। আমরা যখন ভিতরে আসি তখন জিজ্ঞাসা করার পরে ওনারা বলে যে এখানে সগর্বে দাঁড়িয়ে আছে শুধু এই মূর্তিটা। আর এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই বিল্ডিংগুলো পরে 2012 সালে আবার নতুন করে রিনোভেশন করা হয়, কিন্তু এগুলো মোটামুটি রিনোভেশন করাই হয়েছে সব কিছু, কিন্তু এগুলো সগর্বে এখনও দাঁড়িয়ে আছে। আমরা একটু যদি সামনে আগাই তো দেখতে পাবো যে সেই সময়কার যে মার্বেল পাথর খচিত স্থাপত্যকর্ম দেখেন এত সুন্দর। এখানে কিছু আমাদের গ্রামের ভাষায় আর কি এটাকে আমরা জ্বালা বা কোলা এরকমভাবে বলে আর কি। এখানে অনেকগুলো আছে। ছোটবেলায় অনেক মানে পুকুরে গোসল করতে গেলে এই জ্বালা কোলা নিয়ে অনেক ভয় ভীতি দেখাইতো অনেক বয়স্করা, আর এখানে আজকে অনেক দিন পরে এগুলো দেখতেছি। এটা আসলেই ইনসেন যে এখানে এত সুন্দরভাবে এগুলোকে প্রদর্শনী করা হয়েছে। হয়তো বা এখানে এই জ্বালা বা কোলাতে হয়তো বা সেই সময় এই বড় সর্দার বাড়ির যারা ছিল তাদের খাদ্যদ্রব্য বা অন্য সব চাল আটা সুজি এগুলো রাখতো এখানে, তাই বলে ধারণা করা যায় আর কি। এটি সর্দার বাড়ির সম্মুখভাগ, অর্থাৎ এ পাশে রাস্তা আর এ পাশেই বড় সর্দার বাড়ি। আর এই রাস্তাটা সামনের রাস্তাটা পার হয়ে মাত্র 200 মিটার দূরেই পানামনগর অর্থাৎ পানাম সিটি। এই একটি পুকুরের মোট 3টা সিঁড়ি, ওইদিকে একটা, এদিকে একটা আর এদিকে একটা। আমরা ভিতরে যাব এখন। এটা পিছন দিক দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা, অর্থাৎ পুকুর ঘাটে যাওয়ার জন্য এটা তৈরি করা। এখানে হয়তো বা যে পুকুর ঘাটে গোসল করতে আসতো সে সময়কার তারা তাদের বস্ত্রাদি চেঞ্জ করার জন্য অর্থাৎ পরিবর্তন করার জন্য এই ঘরটা আর কি। এটার বাংলা নাম আমার মনে নাই। বড় সর্দার বাড়ির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ও আড়ম্বরপূর্ণ জায়গা হলো এই উঠানটা। এই উঠানের এই ধার দিয়েই হয়তো বা সেই সময় হর্তাকর্তারা এই পাশ দিয়ে দাঁড়ায় থাকতো, আর ঠিক এখানেই সে সময় জলসাঘর হতো। কি ভাবা যায় এত আড়ম্বরপূর্ণ একটা জায়গা এই সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি আছে। হ্যাঁ, 1903 সালে যখন এই ভবনটি এখানে প্রতিষ্ঠিত হয় এই বড় সর্দার বাড়ি, ঠিক তার প্রতিকৃতি অনুযায়ী এখানেই এইভাবে জলসাঘর হতো ঠিক এইখানে। আজ এখানে সারা দিনই আর কি আমরা যতটুকু আসলাম এই সময়ে সব আসতেছে ঘুরতেছে দেখতেছে, সবাই তার মতো ছবি ওঠাচ্ছে, কিন্তু এই জায়গার যে ইতিহাস এই জায়গার যে গুরুত্ব এটা কিন্তু কেউই জানে না। অনেকে জানে অনেকে জানে না, কিন্তু আমরা যারা জানি, যারা ইতিহাসকে ভালোবাসি এবং ইতিহাসের মধ্যে থাকার চেষ্টা করি, তাদের কাছে এই জায়গাটার গুরুত্ব অপরিসীম। এটা হলো বড় সর্দার বাড়ির পিছনের অংশ। আমরা প্রথম অংশে ছিলাম, প্রথম অংশ থেকে এটা হলো পিছনের অংশ, আর পিছনের এই অংশটা যথেষ্ট সুন্দর। আর এই বড় সর্দার বাড়ির এই পাশে একটি পুকুর আর অপর পাশে আরেকটি পুকুর, অর্থাৎ দুই পাশের পুকুরের শীতল বাতাস এই বিল্ডিংটাকে আরও অনেক বেশি শীতলীকরণ রাখে। সে সময়কার স্থাপত্যশৈলী, এটা ইউরোপীয় ধাঁচের একটি বিল্ডিং, সে সময়কার স্থাপত্যশৈলী এত সুন্দর। এই বড় সর্দার বাড়ি, পানামনগর, লালবাগ কেল্লা, এই বাংলাদেশের এইসবই
প্রাগ ঐতিহাসিক কালের এই বিল্ডিংগুলো দেখলে আসলে বোঝা যায় যে একটা সময় স্থাপত্যশৈলী কত সুন্দর এবং আড়ম্বরপূর্ণ ছিল। এখন আমাদের যেসব বিল্ডিং আমরা তৈরি করি জাস্ট ইট কাঠ পাথর দিয়ে তুলে দিই কয়েক 10তলা 20তলা। তো এই বিল্ডিংগুলো যে মাহাত্ম্য গুরুত্ব, শতবর্ষীয় একটা বিল্ডিং এখনও টিকে আছে সগর্বে এই পানাম নগরীতে। ইতিহাসের এই অধ্যায় শেষ করে এবার চলুন শিল্পের এক অনন্য জগতে। বড় সর্দার বাড়ির একেবারে সম্মুখভাগে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর। আমরা ভিতরে যাব এবং দেখব কি আছে ভিতরে। চলুন ভিতরে যাওয়া যাক। মোটামুটি সেখানকার আমাদের বাঙালি ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত কিছু মাটির ফলক, কিছু কাঠের মূর্তি এখানে আছে। এই যে মকর, আমরা যারা এইচএসসি অলরেডি কমপ্লিট তারা জানি অনুপম আর কল্যাণীর যে গল্প, অর্থাৎ অপরিচিত গল্পে এই যে মকর মুখ একখান বালার কথা বলা হয়েছে, এটাই সেই মকর। তোমরা যারা আসলে যে মকর দেখতে কেমন চিনো না, তারা এটা দেখলে বুঝবা যে মকর দেখতে আসলে কেমন। খাট, এটাই খড়ম, সেই সময়কার খড়ম। এটি শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, বাংলাদেশের আধুনিক চিত্রকলার ইতিহাসে যার অবদান চিরস্মরণীয়। উনিশশো 43 সালের বাংলার দুর্ভিক্ষকে তিনি ক্যানভাসে এমনভাবে তুলে ধরেছিলেন যা শুধু শিল্পই নয়, বরং একটি সময়ের নির্মম বাস্তবতার দলিল। সেই সময়কার গ্রামের একটা স্মৃতিকে আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামের দোকান, গ্রামের বাড়িঘর, গ্রামের তাঁতিরা কেমনে কাপড় বুনতো সে সময়কার, সেইগুলো এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যে রেশম তোলা চাষ করতেছে, এক মহিলা রেশম তুলতেছেও। আর এখানে অ্যাজ ইউজুয়াল গ্রামের বাড়িতে বা সে সময়কার ব্যবহার্য আসবাবপত্র আছে। এখানে কলসি, মালসা। জাদুঘরে সংরক্ষিত এসব প্রতিটি চিত্রকর্ম, স্কেচ এবং স্মৃতিচিহ্ন একজন শিল্পীর সৃষ্টিশীল জীবনকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেয়। উনিশশো 76 সালে আঁকা জয়নুল আবেদিনের বিখ্যাত তৈলচিত্র সংগ্রামে ফুটে উঠেছে বাংলার মানুষের জীবনযুদ্ধ, সংগ্রাম আর টিকে থাকার অদম্য শক্তি। সেই চিত্রের অনুভূতিকেই ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখিয়েছি দুইটা ভিন্ন দুনিয়া। একদিকে এই বড় সর্দার বাড়ির ইতিহাস, আর অন্যদিকে জয়নুল আবেদিনের স্মৃতি ভরা যে জাদুঘরটা সেটা। আর এই জাদুঘরে আসলে বাঙালি শিল্প সংস্কৃতি ঐতিহ্যের সাথে ধারক বহন করে এমন কিছুই রাখা, সেটা আপনাদের দেখিয়েছি। আর বড় সর্দার বাড়ির যে ইতিহাস সেটা আপনাদেরকে জানিয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটির এটি শেষ মুহূর্ত। কেমন লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে আমরা ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত হই। সে সাথে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।